জানেন আপ বাংলাদেশ চিনেন? আপ বাংলাদেশ নামে দল আছে, ওরা কিন্তু গণপ্রধানের সম্মুখসারীর একজন। তো ওটা কিন্তু আমাদের ভুলাই দিচ্ছে, আমি ইন্ডিয়ান বলছি এই কারণে ওটা কিন্তু মানুষের মন থেকে ভুলাই দেওয়া উচিত। তো ওটা ডাকলো না কেন? বলে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা কি যে আমি কাকে ডাকবো কাকে ডাকবো না, কি যোগ্যতাটা কি? এরা কি বয়সে সিনিয়র? এদেরকে রাজনীতি অভিজ্ঞতা বেশি? এদেরকে বিরাট জনসমর্থন, এত জনসমর্থন যে আপনার রীতিমতো পুলিশ বহন নিয়ে আর্মি নিয়ে তাকে এক জায়গায় জনসভা করতে হয়। এটা তার মানে জনপ্রিয়তার নমুনা। সেই দলকে আপনি ডাকতে পারছেন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারছেন। ইসলামী আন্দোলনের সমস্যাটা কি? ইসলামী আন্দোলন অনেক বড় দল, এদের তুলনায় অনেক বড় দল, সেটা সমস্যা নেই কোনো। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম লেনিন, আমি আপনার কাছে শুনতে চাইছি, আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটা আসলে কোনো প্রকার চিন্তাভাবনা না করেই যাদের বেশি অ্যাক্সেস আছে, যাদের সাথে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো যোগাযোগটা বেশি বা তাদের দাবি দেওয়া বেশি, সেই চিন্তাভাবনার উপরে চিন্তা করেই আসলে তাদেরকে ডাকা হয়েছে। এবং এই ডাকার কোনো প্রক্রিয়া নাই, এটা আসলে এরকম প্রক্রিয়া নাই যে এটা কোনো নতুন কোনো বিষয় না, এটা অনেক ক্ষেত্রেই আসলে এরকম প্রক্রিয়া নাই। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় প্রচুর পরিমাণে সামগ্রিকীকরণ আমরা কিছুদিন যাবৎ করছিলাম, এখন এই বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী সময়ে এটা আরও বেশি মাত্রায়, নানান অজুহাতে এবং অভিযোগে আমরা এটার একটা দীর্ঘায়িত প্রক্রিয়ার ভিতরে মনে হয় ঢুকলাম। আচ্ছা, আসছি আমি আপনার কাছে। আমি তার আগে একটু শুনে নিতে চাই মেজর জিল্লুর, আমি আপনার কাছে শুনতে চাইছি যে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা অনেক কথাই শুনছি গণমাধ্যমে। কেউ বলছে আপনার মৃতের সংখ্যা নিয়েও, এক ধরনের নিহতের সংখ্যা নিয়েও একটা গুজব আছে যে অনেকে আসলে নিহত হয়েছে, এবং এর পাশাপাশি আরও অনেকে বলছে যে এটা কি কনস্পিরেসি ছিল কিনা বা অব্যবস্থাপনার কারণে হয়েছে কিনা, এটা কি স্রেফ দুর্ঘটনা নাকি, আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেখানে আপনি বলেছেন, এটা হলো যে কিছু আজকাল মানে মেইন স্ট্রিমে যেমন আমাদের ওনারা ছাড়া আমরা কিছু উদীয়মান মানুষের নজর কাটতে চাই, মনে যা আসে মাধুরী দে গল্প কিচ্ছা কাহিনী তৈরি করি। আমি একজন সামরিক অফিসার, এরকম সফিস্টিকেটেড একটা ব্যাপার এখানে ইনভলভ, এয়ারক্রাফট যেটা যুদ্ধ বিমান এবং বোমারু পাইলট, তারা অনেক ধরনের প্রশিক্ষণের ভিতর দিয়ে আসে। এটা আপনার বাণিজ্যিক পাইলট আর বোমারু পাইলট আকাশ জমিন পার্থক্য, তাদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, আইসাইট এবং ডিসিশন মেকিং উইথ এ টুইঙ্কেল অফ ইট। কারণ উনি যে বোমারু এয়ারক্রাফটটা চালান, সেটা সেকেন্ডে হাজার হাজার কিলোমিটার নটিক্যাল যেতে থাকে। তো এর মধ্যে ওনার একটা পরিস্থিতির জন্য সিদ্ধান্ত নিতে হয়, সেই দিক থেকে দে আর দি বেস্ট ইন অল অ্যাসপেক্ট। অ্যান্ড নাও দি কোয়েশ্চেন ইজ অ্যাক্সিডেন্ট। আমরা কেউ চাই না যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হোক, আমাদের জান মালের ক্ষতি হোক। আজকে আমি যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের সুচিকিৎসার আবেদন জানিয়ে আমি বলতে চাই যে এই ধরনের কথা যে সব জায়গায় যদি ষড়যন্ত্র আমরা খুঁজি তাহলে প্রকৃত সত্য বের হয়ে আসবে না। যে কোনো আমাদের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তার কিছু এসওপি, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর আছে, একটা নিয়ম আছে। একটা অ্যাক্সিডেন্ট হলে তার একটা নিয়ম আছে, সেখানে একটা তদন্ত কমিটি হবে, তদন্ত আদালত হবে। সেই তদন্ত আদালতে কারা থাকে, আমার যদি আমি ট্যাঙ্কের অফিসার, ট্যাঙ্ক যদি একটা অ্যাক্সিডেন্ট করে বা বাস্ট হয় কোথাও, কোনো মানুষকে যদি হতাহত করে, সাথে সাথে কেন কন্ট্রোল করা গেল না, তার ইঞ্জিনিয়ার যারা এক্সপার্ট, আমাদের ইএমই ডিপার্টমেন্ট আছে, তারা থাকে। প্রশাসনে যারা এক্সপার্ট, ট্যাকটিক্সে যারা এক্সপার্ট, এমনকি প্রয়োজন হলে যদি বাইরে কোথাও হয় প্রশাসনিক লোকের প্রয়োজন হয়, যদি পুলিশের দরকার হয় সেখানেও তাদেরকে ডাকা হয়। সুতরাং একটা তদন্ত না হওয়া পর্যন্ত এখন যদি আমরা কোনো মন্তব্য করি, আমার মনে হয় ইট উইল বি টু প্রিম্যাচিউর। তবে হ্যাঁ, এই যে আমাদের স্টুডেন্টরা, তাদের এখন আবেগ আছে, ক্ষোভ আছে, ব্যথা আছে, এসব অনেক কিছু বলতে পারে। আর এর মধ্যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ইন্ধন নাই, এটা আমরা অস্বীকার করতে পারি না। আজকে যেমন একটা কথা এখানে বলতেই হবে, সচিবালয়ে একটা ছেলে বলেই ফেললো যে আমি আগের প্রধানমন্ত্রী চাই, তাকে এনে বসাতে চাই, এর চেয়ে আগে ভালো ছিল। গেলেন না তারা তাদের দাবি তুলে ধরতে, সেখানে যে আগের প্রধানমন্ত্রীর সাথে এটার কি সম্পর্ক হলো, হতে পারে তার কাছে সেটা ভালো, তো সে দাবি তো অন্য জিনিস। এখানে আবার অটো পাস করতে চাই, লেখাপড়া না করে আমাকে পাস করা দিতে হবে, এটা কি মামাবাড়ি নাকি? এটা জাতিকে কি অন্ধকারের ভিতরে দিয়ে দেবো? লেখা নেই, পড়া নেই, সনদ বিতরণের কথা। আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি 1972 সালে, প্রফেসর মুজাফফর চৌধুরী সাহেব, উনাকে এই মুক্তিযোদ্ধারা এসে বলছিল যে আমাদের সার্টিফিকেট দিতে হবে। উনি বলছিল এটা সনদ বিতরণের কারখানা না, আমার জীবন থাকতে আমি তোমাদের কাউকে এই সনদ বিতরণ আমি দিব না। সুতরাং একটা জাতিকে তৈরি হলে তাকে তৈরি করে নিয়ে আসতে হবে। আমরা ম্যাট্রিক পাস করে মানুষ দেখতে আসতো, আর এখন সোনার জিপিএ, রূপার জিপিএ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। হোয়াট ইজ দিস? এই জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রথমবার যখন গেল, ওই যখন অভ্যুত্থান হলো, তারপরে তারা ওরকম সচিবালয়ের ভিতরে ঢুকে গেল। কেপিআর কিছু নিয়ম আছে সংরক্ষিত এলাকা, এরা তো ওখানে আইন ভঙ্গ করেছে, এটার জন্য তো তাদেরকে এই বিষয়ে আমরা কথা বলবো, পরে আবার কথা বলবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে F7 বিমানটি ছিল, সেই বিমানটি আপনি জানেন
জানেন যে এর আগেও 3 বার বিধ্বস্ত হয়েছে এবং এর আগেও পাইলট নিহত হয়েছে। তো এরপরও এবং এই বিমানটি কিন্তু চীন থেকে ডিকমিশন করতে বলা হয়েছিল। এই চিঠিটা দেওয়ার পরও শেখ হাসিনা সরকার এটা ডিকমিশন করে নাই। আপনি কি জানেন যে আপনার কোনো তথ্য আছে কিনা বা আপনার অভিজ্ঞতা আছে কিনা যে ঠিক কেন এই ধরনের সিদ্ধান্তগুলো আপনার নেওয়া হয়ে থাকে এবং পরবর্তীতেও যেটা আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ বিমান বলেই যারা বিমান প্রস্তুতকারী দেশ তারাই বলছে ডিকমিশন করার জন্য, তারপরও সেই সিদ্ধান্তটাকে আপনার নেওয়া গেল না এবং পরবর্তীতেও এই সরকার আসার পরে কোনো উদ্যোগ দেখলেন না। তারা ঝুঁকিপূর্ণ এই জন্য শুধু বলে না, তাদের ব্যবসার জন্য বলে, এটাও আমাদের মনে রাখতে হবে। আর এখন যাই হবে সব শেখ হাসিনার দোষ হয়ে যাবে এটা সঠিক কথা না। আমি যতদূর জেনেছি আমাদের নিজস্ব সোর্স থেকে, এর ফ্রেমটা পুরাতন অবস্থা আছে, ইঞ্জিনকে ওভারহলিং করে আপডেট করা হয়েছে, এরকম তথ্য আমি জানি না। এটার এই তদন্তটা হলে তখন জানা যাবে। এমনকি ভারতে আজকেও দেখেন তাদের মিগ 21 পুরানো তাদের যে বহরে ছিল সব অবসলিউট করে তাদের ডিকমিশনিং করছে। তো এটা হতে পারে। আর আমাদের অর্থের প্রয়োজন আছে, এত মূল্যবান জিনিস, এর সাথে অনেক অর্থ আমাদের জড়িত। এখানে একটু কথা আমি জড়াই দিই। বেসামরিক বিমান কর্তৃপক্ষ, যেটা সিভিল এভিয়েশন আমরা বলি, একবার আজ থেকে 7 বছর আগে ইঞ্জিনিয়ার ভবেশ একদিন আমার সাথে দেখা অফিসে, বললো স্যার টাঙ্গাইলে বড় মিটিং ছিল, সেখান থেকে আসলাম, কি ব্যাপার? তা আমাদের একটা কমিটি করা হয়েছে, আর একটা রান হয়ে কোথায় একটু ঢাকার বাইরে করা যায়, সেটা যমুনা নদী, টাঙ্গাইল, জামালপুর এই বেল্টে কোথায় ফাঁকা জায়গায় ওই চর অঞ্চল দিয়ে করা যায় কিনা সেটা দেখি। দেখবেন সরকারের হয়তো পরিকল্পনা আছে, বা আলটিমেটলি সেটা কোনো মুখ দেখে না, সেটা অর্থের প্রয়োজন আছে। যে আসবো আবার আপনার কাছে। মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনতে চাই যে আমরা তো বিমান বাহিনীতে দুর্নীতি হয়েছে আগে আমরা শুনেছি, আপনিও শুনেছেন, কিন্তু এরপরে এই সরকার আসার পর সেই তদন্তগুলো হয়েছে কিনা আপনি কি মনে করেন যে সেই তদন্তগুলো হলে এবং এই ধরনের যে ডিসিশন, যেটা রাইট ডিসিশন নেওয়া উচিত ছিল, এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করা হয়েছে, ডিকমিশন করার সুযোগ তারা দিচ্ছিল, অন্য আপডেটেড বিমান তারা দিতে চাইছিল, কিন্তু সেই সিদ্ধান্তটাকে তারা ওয়েলকাম কেন করলো না, এগুলো তো আমরা জানলাম না আসলে। আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস কি, দুর্ঘটনা কিন্তু হতেই পারে, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তাই না? এটা তো নিয়ম মেনে হয় না। তো দুর্ঘটনার ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো যে পর্যাপ্ত সতর্কতা গ্রহণ করা হয়েছিল কিনা। সেক্ষেত্রে এই বিমানগুলো দেখেন, একটা বিমান এখানে আমরা আমি যতটুকু পত্রপত্রিকা পড়েছি আর কি, এই বিমান, এই মডেলের বিমান আছে আমাদের 36টার মতো, মানে কেনা হয়েছিল ইয়ে কাছ থেকে, চীন থেকে। তার মধ্যে এই ধরনের বড় দুর্ঘটনা করছে 3টা, মানে যেটাতে বিমানও ধ্বংস হয়ে গেছে এবং বিমানের যিনি চালক উনিও মারা গেছেন। একটা হচ্ছে 2018-তে, একটা 2021-এ, আর একটা এবার 2025-এ। কয়েকদিন আগে আপনার ইন্ডিয়াতে যে যাত্রীবাহী বিমানটা দুর্ঘটনা, ড্রিমলাইনার যেটা দুর্ঘটনা ঘটলো, ড্রিমলাইনারে আপনার অ্যাক্সিডেন্টের রেট হলো, আমি যতটুকু জেনেছি আর কি, 0.0063%। 0.0063%। তার মানে ওটার অ্যাক্সিডেন্ট প্রায় নেগলিজেবল আর কি, নাই বললেই চলে। তারপরে ড্রিমলাইনারের অ্যাক্সিডেন্টের পরে সারা দুনিয়ায় ওদের শেয়ার বাজারে কিন্তু একটা বিশাল ধস নেমেছিল। কারণটা কি? মানুষের আস্থার সংকট তৈরি হয়েছিল এই এয়ারক্রাফটের উপর। আকাশে যে এই জিনিসটা উড়ে, এটা তো আর মাটিতে না। অ্যাক্সিডেন্ট হলো, মেকার ডাকলাম, ঠিকঠাক করে দিল, আবার চলতে শুরু করলাম, এটা তো তা না। কাজেই যেগুলো আকাশে উড়ে তাদের জন্য কিন্তু আস্থার সংকটটা একটা বিরাট ব্যাপার। তো আপনার এই বিমানটা 36টার মধ্যে 3টা 1 দশকেরও কম সময়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় একটা দেশে। তো সেটা নিয়ে কি আমাদের বিমান বাহিনী অথবা সরকার তাদের মধ্যে মিনিমাম আস্থার সংকট তৈরি হয়েছিল? আমার তো মনে হয় কর্তাদের মধ্যে হয় নাই, যারা এটাতে উঠেছে তাদের মধ্যে হয়তো হয়েছে। আমার তো ধারণা ধাক্কায় ধুকে উঠাই দিচ্ছে আর কি, ওরা আয়তল করছে, পড়তে পড়তে ওরকম উঠছে, আমার ধারণা। কারণ ওরা দেখেছি, তেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আপনি বলেন এদের তো আরো তো আছে, 36টা থেকে 3টা বাদ দেন, আর তো 33টা আছে। ওই 33টা কি চলবে না? ওটা কে উঠবে? ওঠার আগে কিন্তু 5 বার সে মানে দোয়া দূরত করে ওদের করে উঠবে। তো এই যে উঠতে পারে, ধরে চাকরি থাকবে না, কি করবে? তো এখন আমার কথা হলো কি, এগুলোকে সেরকম চেক করা হয়েছে কিনা, এটা হলো একটা পার্ট। আর সেকেন্ড পার্টটা হলো যেটা নাকি সরকারের কাজ, দুর্ঘটনা ঘটার পর আপনি এটাকে কীভাবে ম্যানেজমেন্টটা কী করলেন, আপনি কি এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলেন? এটা হলো মানে সবচেয়ে ক্রুশিয়াল যে পার্টটা। তো সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই গভর্নমেন্ট আমার বিবেচনায় প্রায় 0 পেয়েছে। 2-একটা ক্ষেত্রে হয়তো কিছু পয়েন্ট পাইতে পারে, ওটা আমি জানি না কোন ক্ষেত্রে, আমার জানার মধ্যে প্রায় 0 বলতে পেয়েছে। তারা সমস্তগুলি ক্ষেত্রে একেবারে লেজে গোবরে করে ফেলেছে, এবং এটাই স্বাভাবিক ছিল। শুরুর থেকে আমি যে কথা বলতেছিলাম যে এই গভর্নমেন্টটা ক্যাপেবল গভর্নমেন্ট না, তারা সেটা আবারও প্রমাণ করে। প্রত্যেকটা কাজ দেখেন, কয়েকটা জিনিস এখানে আমি যদি ওইভাবে ধরি, এখানে কোন কোন মিনিস্ট্রি আছে। একটা হলো স্টুডেন্টদের উপরে পড়ছে, স্টুডেন্ট মারা গেছে, শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। আরেকটা হলো এই বিমানগুলো ঠিক ছিল কি না ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরেকটা কি, এদেরকে ম্যানেজ করতে হবে, মানে চিকিৎসা দিতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঠিক না? আচ্ছা, বার্ড ইউনিটে সব দলের লোক যেমন গেছে পলিটিক্স করতে, ছবি তুলতে, অমুক তমুক করতে গেছে, গেছে তো। স্বাস্থ্যমন্ত্রী কোনো খবর পাইছেন? সে কোথায়? আমাদের দেশে যে একটা স্বাস্থ্য উপদেষ্টা আছেন, কেউ তার কোনো ছবি চেহারা দেখেছেন? দেখেন নাই। আচ্ছা, শিক্ষার ব্যাপারটা আসি।
ঘটনা ঘটছে দিনের বেলা 1টার দিকে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিকালের মধ্যে। তো এইচএসসি পরীক্ষা যে বন্ধ করতে হবে এই সিদ্ধান্তটা নিতে পারেন নাই। মধ্যরাতের পরে 2:41 প্রথম জাতি জানতে পারলো মাহফুজ আলমের স্ট্যাটাসে এরপরের দিন পরীক্ষা হবে না। এই শিক্ষামন্ত্রী আমি কি করবো ভাই? এই শিক্ষামন্ত্রীকে বলবো ভাই আপনার কতগুলো ছবি আমাদের দেন, ছবি বান্ধায় রাখি। আপনার মৃত্যুর আগে আপনার ছবি ফ্রেমে তুলে দেয়ালে বাঁধার মতো কাজ আপনি করে ফেলেছেন। তো এই সমস্ত অথর্ব লোকদেরকে আইনের বিরুদ্ধে দেবো। আর ডক্টর ইউনূসের কথা বললাম না, কারণ ওনার তো প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো ওনার সম্বন্ধে বলতে কিছু থাকেই না, তো ওনাকে বরং আমি এর বাইরে রাখলাম। তো এই হলো তাদের যোগ্যতা। তো আগের যোগ্যতা পরের যোগ্যতা কি বলবেন আপনি? রেজাল্ট করিম লেনিন, আমি আপনার কাছে একটু শুনি যে আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা 6 দফা দাবি এখানে জানিয়েছিল। তার মধ্যে প্রথম যে দাবিটি ছিল দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। এটি দাবি জানাতে হবে কেন? দাবি জানানোর প্রশ্ন আসলো কেন? আমি মনে করি প্রথমত দুটো কথা বলা দরকার। এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ড, এটা আমি স্পষ্টভাবে মনে করি। কেননা বিমান বাহিনীর বিগত 34 বছরে 32টা এরকম কোট অ্যান্ড কোট বিমান দুর্ঘটনা হয়েছে। এটা আসলে দুর্ঘটনা নয়, এগুলো সম্পূর্ণভাবে কাঠামোগত হত্যাকাণ্ড। কেননা বাংলাদেশে যে যুদ্ধ বিমান 42টা আছে তার মধ্যে 36টাই হলো আপনার F7। আর এটা F7টা তৈরি করা হয়েছে MiG-21 এর আদলে, যেটা চায়না রাশিয়ানদের থেকে মডেলটা নিয়ে বেসিক্যালি চাইনিজরা করেছে। এবং এটা চাইনিজরা 60 থেকে 90 পর্যন্ত করেছে এবং 2012-13 পরে এটা আসলে ডিকমিশন না, এটা প্রোডাকশনটা অফ করেছে। এখন বাংলাদেশের বিমান বাহিনীর যিনি প্রধান তিনি বলেছেন যে এটা আসলে যান্ত্রিক বিষয়টা নয়, ডিকমিশন তারা এটা অন্য বিমান দিয়ে করতে চেয়েছিল, বাংলাদেশ সরকারকে প্রপোজ করেছিল এবং একটা উনি বলছেন যে এটা আসলে বিমান এটা আরো 20-30 বছর চলতে পারে, এটা উনি বক্তব্যে বলেছেন। এবং এই 30 বছর চলাটাতে কোনো সমস্যা নেই যদি আমরা এটা মেইনটেনেন্স করতে পারি। এবং যখন আমরা এই ক্রয়টা করেছি তখনই আমরা মেইনটেনেন্সের যন্ত্রপাতিগুলো সবকিছু করেছি। তো তারপরেও দেখেন 2013-তে আপনি কিনছেন এবং সংসদীয় কমিটিতে কিন্তু কোনো রকমের প্রস্তাবনা ছাড়াই হাসিনা সেই সময় এগুলো কিনেছেন এবং এটা কোনো প্রশ্ন করা যায় না সংসদে, এটা এই প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় চুক্তি সংক্রান্ত। এখন আপনি 2013 একটা হলো যে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তারপরে 2013-তে কিনেছেন এবং ঘটনাগুলো ঘটা শুরু করেছে, যেটা মাসুদ ভাই বললেন 18 সাল, 21 সাল এবং 25 সাল। তো আপনি এই যতই তারা চৌকস বোমারু বিমান চালানোর পারদর্শী হন না কেন পাইলটরা, তারা কিন্তু এই ধরনের একটা ব্যবস্থাপনার মধ্যেই একটা কাঠামোগত সমস্যার মধ্যে এবং হত্যাকাণ্ড হতে পারে এরকম একটা জায়গার মধ্যে তারা ফাংশন করছে। ফায়ারিং যে MiG-29 যেটা আমাদের এখানে আছে যে 6টা, সেইখানে সেগুলোর কি ফায়ারিং ক্যাপাসিটি আছে? যুদ্ধ যে করবে ফায়ারিং ক্যাপাসিটির যে যন্ত্র সেই সফটওয়্যার কি কিনেছিল শেখ হাসিনা? ইউনূস সরকার 0 পায় মাসুদ কামাল ভাইয়ের কথা অনুযায়ী সেখানেই যে মিলিটারি রিফর্ম কমিশন করে নাই। একটা মিলিটারি রিফর্ম কমিশন দরকার ছিল যাদের বুলেট থেকে শুরু করে ব্রেড থেকে শুরু করে বুলেট তৈরি করার ক্যাপাসিটি তাদের তৈরি হচ্ছে। 57টা ব্যবসা প্রতিষ্ঠান, আমরা শুধু ব্রেড তৈরি করছি। এটা বাংলাদেশের তো বেসিক্যালি ট্রাস্টেড থেকে শুরু করে ট্রাস্ট ব্রেডটা আমরা খাই, ক্যাপ্টেন্স বেকারি থেকে বেকারি খাই। তো এই জিনিসগুলো তো আসলে প্রশ্ন করা দরকার আছে। তো এই যে জিনিসটা হয়েছে যে আজকে যে রিপিটিশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত এসেছে, জুডিশিয়ারি তো প্রশ্ন করা উচিত ছিল যে আসলে এই বিমানগুলোর ফিটনেস কি, এটা রিফর্ম কি করা প্রয়োজন কিনা, সেগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। রিটকারী আইনজীবীর নামটা আমি জানি, তিনিও আসলে যেটা করেছেন, তারাও ওখানে হামলে পড়েছেন রক্ত এবং নানান কিছু নিয়ে। তারা মুখে কোনো মাস্ক ছাড়াই যে ওখানে হাসপাতালে রোগীদের কাছে যে হাজির হয়েছেন বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপি, এনসিপি, জামাত, ইসলামিক আন্দোলন বলেন যে কোনো লোকগুলো এখানে যে হাজির হয়েছেন, তাদের তো এখানে হাজির হওয়ার কিছু নেই। আমি অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দেখেছি, আমি জানি ব্যক্তিগতভাবে, কালকেও প্রশ্ন করেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি নিজেই অসুস্থ, আসলে এরকম অসুস্থ এবং তার চোখে একটা অপারেশন হয়েছে, সেই অপারেশন বা কোনো কাজের জন্য তিনি আসতে পারেন না, আজকে সকালবেলা তাকে দেখা গেছে। কিন্তু সমস্যাটা হলো এরকম উপদেষ্টা কিন্তু অনেকেই আছেন যাদেরকে প্রায় 3-4 ঘন্টা হাসপাতালে কাটাতে হয় প্রতিদিন, কেননা তাদের বয়স এবং তাদের নানান কিছু বাস্তবতার মধ্যে